2019 সালের মার্চ মাসের শুরু। ঢাকার মোহাম্মদপুরের জহুরি মহল্লা, এক সরু গলি, তার শেষ মাথায় একটা পুরাতন তিনতলা বাড়ি। রায়ান যখন বাসাটা ভাড়া নেয় তখন তার মনে হয়েছিল এটাই পারফেক্ট। ব্যাংক থেকে কাছে, ভাড়াও সাধ্যের মধ্যে, আর এলাকাটা নিরিবিলি। 32 বছর বয়সী রায়ান একা থাকে। স্বভাবত সে ধীরস্থির এবং যুক্তিবাদী। সে ভূত প্রেত বা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস করে না, কিন্তু এই বাসায় ওঠার তৃতীয় দিন থেকেই তার সেই বিশ্বাসে চিড় ধরতে শুরু করে। শুরুটা হয় খুব সামান্য একটা ব্যাপার দিয়ে। অফিস থেকে ফিরে রায়ান দেখল তার ড্রেসিং টেবিলের উপর রাখা পারফিউমের বোতলটা ফ্লোরে পড়ে আছে। সে ভাবল হয়তো তাড়াহুড়ো করে ধাক্কা লেগেছিল, কিন্তু বোতলটা সোজা হয়ে দাঁড়িয়েছিল ফ্লোরে, যেন কেউ যত্ন করে নামিয়ে রেখেছে। চতুর্থ দিন রাতে সে প্রথম শব্দটা শুনল। রাত তখন 1:30টা। রায়ান বিছানায় শুয়ে মোবাইলে নিউজ ফিড স্ক্রল করছে। হঠাৎ ড্রয়িং রুম থেকে একটা শব্দ এলো। মনে হচ্ছে কেউ ভারী কিছু ফ্লোর দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে। শব্দটা খুব ধীর। রায়ান বিছানা ছেড়ে উঠল, ড্রয়িং রুমে গিয়ে লাইট জ্বালালো। কেউ নেই, সব আসবাবপত্র জায়গা মতোই আছে, কিন্তু একটা গন্ধ, খুব কড়া আতরের গন্ধ, তার সাথে মেশানো পচা ডিমের বিকট দুর্গন্ধ। সে ভাবল হয়তো বাইরের নর্দমার গন্ধ আসছে। জানালা বন্ধ করে সে আবার শুয়ে পড়ল, কিন্তু সেই রাতে তার আর ঘুম এলো না। তার মনে হচ্ছিল বেডরুমের দরজার ওপাশ থেকে কেউ একজন দরজার হাতলটা ধরে চুপচাপ দাঁড়িয়ে আছে। অস্বস্তিটা এবার ভয়ে রূপ নিল। রায়ানের মনে হতে লাগলো এই ফ্ল্যাটে সে একা নয়। সেদিন মঙ্গলবার। রায়ান অফিস থেকে ফিরে খুব ক্লান্ত। এশার নামাজ পড়ে সে জায়নামাজটা ভাঁজ করে সোফার উপর রাখল। কিচেনে গেল পানি খেতে। গ্লাস হাতে নিয়ে সে যখন ফিরল, তার হাত থেকে গ্লাসটা পড়ে চুরমার হয়ে গেল। সোফার উপর রাখা জায়নামাজটা এখন আর ভাঁজ করা নেই, সেটা ফ্লোরে বিছানো, কিন্তু কিবলামুখী নয়, সেটা উল্টো দিকে, বাথরুমের দিকে মুখ করে বিছানো, আর জায়নামাজের মাঝখানে একদলা কাদা। রায়ান 3 তলায় থাকে, জুতো বাইরে রাখা। ঘরে কাদা আসার কোনো সুযোগই নেই। সে দ্রুত গিয়ে দরজা চেক করলো, সব লক করা। তার শরীর ঘামতে শুরু করলো। সেই রাতে ঘটল সবচেয়ে ভয়ানক ঘটনা। গভীর ঘুমে রায়ানের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। স্লিপ প্যারালাইসিস বা বোবা কান্না। রায়ান জানে এটা কেন হয়, কিন্তু আজকেরটা আলাদা। সে চোখ খুলে ঘরের ড্রিম লাইটের আলোয় দেখল তার মশারিটা বাইরের দিক থেকে কেউ একজন চেপে ধরে আছে। কোনো হাত নেই, শরীর নেই, শুধু মশারিটা একটা নির্দিষ্ট জায়গায় এমনভাবে দেবে আছে যেন কেউ অদৃশ্য হাতে সেটা খামচে ধরে তার মুখের দিকে তাকিয়ে আছে। রায়ান নড়তে চাইল, চিৎকার করতে চাইল। তখনই তার কানের একদম কাছে বালিশের ওপর থেকে একটা ফিসফিসানির শব্দ শোনা গেল, খুব ভারী, যান্ত্রিক গলায়। তুই এখানে কেন? চলে যা, এই জায়গাটা আমার। তারপর মশারির সেই চাপটা ধীরে ধীরে সরে গেল। রায়ান লাফ দিয়ে উঠে লাইট জ্বালালো। সারা শরীর কাঁপছে। সে রাতটা সে বাতি জ্বালিয়ে বসে থাকলো। পরে কয়েকটা দিন ছিল নরকের মতো। রায়ান লক্ষ্য করলো তার শরীরে আচমকা আঁচড়ের দাগ, পিঠে ঘাড়ে জ্বালা করা লাল দাগ। সে বাথরুমে গেলে মনে হয় শাওয়ারের কার্টেনের ওপাশে কেউ দাঁড়িয়ে আছে। সে রান্না করতে গেলে মনে হয় তার ঠিক পিছনে দাঁড়িয়ে কেউ শ্বাস ফেলছে। সেদিন শুক্রবার, জুম্মার নামাজের পর সে তার পরিচিত এক কলিগের মাধ্যমে মাওলানা আবরারের খোঁজ পেল, যিনি জিন ও জাদুর চিকিৎসায় অভিজ্ঞ। শনিবার বিকেলে রায়ান বাসায় একা ছিল। মাগরিবের আজান দিচ্ছে। হঠাৎ তার বেডরুমের আলমারিটা বিকট শব্দে কেঁপে উঠল। মনে হচ্ছে আলমারির ভেতর থেকে কেউ বের হওয়ার জন্য দরজায় লাথি মারছে। রায়ান ভয়ে পেছাতে পেছাতে পিঠ দেয়ালে ঠেকিয়ে দিল। আলমারির দরজাটা ক্যাচ ক্যাচ করে আস্তে আস্তে খুলে গেল। ভেতরে কিছুই নেই, শুধু রায়ানের কাপড় চোপড়। কিন্তু আলমারির আয়নায় সে দেখল তার নিজের প্রতিবিম্বের ঠিক পিছনে সিলিংয়ের সাথে লেগে একটা কালো ছায়া ঝুলে আছে। ছায়াটার কোনো নির্দিষ্ট আকার নেই, কিন্তু সেটা দুলছে পেন্ডুলামের মতো। রায়ানের আর সহ্য হলো না। সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে মেন গেটের বাইরে চলে এলো। হাত পা কাঁপছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। সে তখনই মাওলানা আবরারকে ফোন দিল। হুজুর, আপনি এখনই আসুন, আমি আর এক মুহূর্তও বাসায় টিকতে পারবো না, ও আমাকে মেরেই ফেলবে। রাত 8টার দিকে মাওলানা আবরার এলেন, তার সাথে একজন সহকারী। ঘরে ঢুকেই মাওলানা সাহেব বললেন, রায়ান সাহেব, জানালাগুলো সব বন্ধ করুন, আর আপনি আমার পিছনেই থাকবেন। ভয় পাবেন না, আল্লাহর কালামের উপর ভরসা রাখুন। মাওলানা সাহেব উচ্চ স্বরে তিলাওয়াত শুরু করলেন। প্রথমে সব শান্ত ছিল, কিন্তু সূরা জিন পাঠ করার সাথে সাথেই ঘরের পরিবেশটা বদলে গেল। রান্নাঘরের বাসনকোসন ঝনঝন শব্দ করে পড়ে যেতে লাগলো। ড্রয়িং রুমের ভারী সোফাটা
চোখের সামনে ইঞ্চি খানেক সরে গেল। মাওলানা সাহেব থামলেন না। তিনি ইশারা করলেন বেডরুমের দিকে। সমস্যা ওই ঘরে চলুন। বেডরুমে ঢুকতেই নাকে এলো সেই পচা মাংস আর আতরের গন্ধ। মাওলানা সাহেব বললেন, এখানে কাউকে জাদু করে আটকে রাখা হয়েছিল। জিনটা এই ঘরেই কোনো একটা জিনিসের সাথে বাধা পড়ে আছে, সেটা খুঁজে বের করতে হবে। অনেক খোঁজাখুঁজির পর মাওলানা সাহেবের চোখ গেল সিলিং ফ্যানের উপরের ফোকরে। রায়ান সাহেব, এই ফল সিলিংয়ের ঢাকনাটা সরান। রায়ান মই পেয়ে ভয়ে ভয়ে উপরে উঠল। টর্চের আলোয় দেখল এই কোনায় ধুলো মাখা একটা কালো পোটলা, লাল সুতো দিয়ে বাঁধা, আর তার গায়ে মানুষের চুল জড়ানো। সেটা নামিয়ে আনার পর মাওলানা সাহেব বললেন, এটা কুফরি কালাম। কেউ একজন শয়তানি জিনের সাথে চুক্তি করে তাকে এখানে আটকে রেখেছিল, কোনো খারাপ উদ্দেশ্য হাসিলের জন্য। আমাদের এটা নষ্ট করতে হবে। মাওলানা সাহেব পোটলাটা কাটার নির্দেশ দিলেন। রায়ান যেই কাঁচি দিয়ে লাল সুতোটা কাটল, সাথে সাথে কারেন্ট চলে গেল। অন্ধকারে একটা বিকট পৈশাচিক চিৎকার ভেসে এলো, যেন হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠল। মাওলানা সাহেব দ্রুত পোটলায় আগুন ধরিয়ে দিলেন। আগুন জ্বলে উঠতেই চিৎকার থেমে গেল, সব শান্ত। মাওলানা সাহেব ঘাম মুছতে মুছতে বললেন, আলহামদুলিল্লাহ, জাদুও নষ্ট হয়েছে। জিনটা যে বাঁধনে আটকা ছিল সেটা কেটে গেছে। তবে বাঁধন কেটে যাওয়া মানে কিন্তু সে এখন মুক্ত, তাকে আর কেউ নিয়ন্ত্রণ করছে না। কথাটা শুনে রায়ানের বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। মানে সে এখন স্বাধীন, তবে আগুনের প্রভাবে সে দুর্বল হয়ে পালিয়েছে। আপনি নিরাপদ। মাওলানা সাহেব চলে গেলেন রাত 10টার দিকে। রায়ান দরজায় খিল লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, সব শেষ। কি মনে করছেন সব শেষ? না, এখানেই সব শেষ না। এই রহস্যের উদ্ঘাটন করব পার্ট 2-তে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।